হ্যাংলা হেসেল মানেই আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি, নিত্য নতুন খাওয়া দাওয়ার গল্প, নিত্য নতুন রান্নাঘরের দারুণ সব টিপস। কিন্তু হ্যাংলা হেসেলে যখন হ্যাংলাবাজ অর্পণ আসবে তখন কি? তখন রান্না তো থাকবেই, হেসেল মানে রান্না থাকবে। আর সেই রান্নাটা কি রান্না সেটা তো জানাবোই, তবে তার সঙ্গে কিন্তু অর্পণ থাকা মানে গল্প, আড্ডা এবং জমজমাট একটা এপিসোড। তাই বেশি দেরি না করে আগে অর্পণকে ডেকে নিই, তারপর তার কাছ থেকেই জানবো কি রান্না হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, আর কি কি গল্প জমে আছে ওর কাছে। নমস্কার হ্যাংলাবাজ অর্পণ তো আজকে আমাদের হেসেলে, কিন্তু সঙ্গে নমস্কার গোসাই মশাইয়ের আরো একজনকে দেখতে পাচ্ছি। তার মানে অর্পণ থাকা মানেই হ্যাংলাবাজ গোসাই মশাই একসঙ্গে আজকে আমাদের হেসেলে। তার মানে বুঝতেই পারছেন আমরা জমজমাট এপিসোড হতে চলেছে। কিন্তু সবার আগে এটা জানতে চাইবো কি রান্না হচ্ছে আজকে। আজকে বেসিক্যালি হচ্ছে ধনিয়া ভেটকি। ধনিয়া ভেটকি মাছের প্রিপারেশন। হ্যাঁ, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এটার একটা গল্প আছে, সেটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে এই রেসিপিটা আমি যে ক্যাটারিং সার্ভিসকে আমার কন্ট্যাক্ট দিয়েছিলাম তাদেরকে আমার রেসিপি দিয়েছি, সমস্ত দিয়েছি, তারা তাদের মতো করে এক্সিকিউট করে দিয়েছিল এবং এক্স্যাক্টলি ফাটাফাটি খেতে হয়েছিল। আচ্ছা, এটা কি তোমার রেসিপি? আমার রেসিপি। ওকে, অর্পণের রেসিপি, কিন্তু রান্না কে করবে? রান্না কাকিমা করবেন, কারণ বাড়িতে রান্না বান্নাটা মাই সামলান। আমার ইনস্ট্রাকশনেই মা রান্নাটা করেছিলেন। আচ্ছা, তারপরে আজকে সেই জিনিসটা মাই করবে, আমি বলে দেবো হয়তো, কিন্তু রান্নাটা কাকিমা করছেন। কাকিমার কথা এমনিতে একদম শোনা যায় না। যারা গোসাই মশাই ফলো করছেন, তারা করেছেন বা করছেন, তারা জানেন কাকিমা শুধু রান্নাই করেন। হ্যাঁ, সবটাই অর্পণের থাকে। কিন্তু এখানে আমাদের আসলে কি হতে চলেছে সেটার জন্য কিন্তু পুরো এপিসোডটা দেখতে হবে, তাই তো? আচ্ছা কাকিমা, আজকে প্রথম বলো যে এই যে অর্পণ রান্না সমস্ত জিনিসটা দেখছে, তুমি রান্না করছো, এই এক্সপেরিয়েন্সটা কেমন তোমার কাছে? ঠিক কেমন? আমি একদমই মানে করব না বলেছি যে আমার কেন ভয় যে কি করব কি বলবো, কিন্তু করে করে একটা যখন ভিডিও করলো তারপর বলছে যে না মা ভালো সবাই নিচ্ছে, দেখো ভালো চ্যানেলটা হচ্ছে, তারপর থেকে এখন মোটামুটি ঠিকঠাক আছে, করছে। এখন তুমি অভ্যস্ত হয়ে গেছো এটাতে। সাধারণত কি তুমি তোমার ধরো তোমার যে রেসিপিগুলো শেখা বা যেগুলো তুমি তোমার মায়ের কাছ থেকে শিখেছো বা অন্য বড়দের কাছ থেকে সেগুলোও করো এখানে? হ্যাঁ হ্যাঁ, সেগুলো গোসাই মশাইয়ে থাকে। আমি বাড়িতে বিয়ের আগে সেরকম রান্না বান্না করতাম না। আচ্ছা, শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি কি রান্না করতো সেগুলো দেখতাম। আমার শাশুড়ি ছিলেন কোনো সময় রান্না দেখাতেন না। আচ্ছা, কি করব যদি বলতাম কি হয়েছে কিছু বলতো না। আচ্ছা আচ্ছা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আচ্ছা, দেখে দেখে শেখা খানিকটা। শাশুড়ির হাতের রান্না খুব সুন্দর, এখনো পাড়ার লোকে খুব বলে যে তোমার শাশুড়ি, ওই জন্য দেখে দেখে শিখেছি। আচ্ছা, সেই ধাতটা কি অনেকটা অর্পণ পেয়েছে? অর্পণ তো ভীষণ খেতেও ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে। সকালের টিফিন বলতে অর্পণই বেশিরভাগই স্যান্ডউইচ হলেই অর্পণ বানাবে। বাহ, তাহলে তো তোমার কাছে অনেকটা কমে গেছে, মানে বাড়ির অন্যান্য যারা রয়েছে সকলেরই কাজ কমে গেছে। অ্যাকচুয়ালি আমার বউ শুধু চা করতে পারে। আচ্ছা, আদারওয়াইজ আচ্ছা, বর যদি এত ভালো রান্না করে তাহলে বউ চা করা অবধি ঠিক আছে না? চা করে আর টুকটাক করে, হ্যাঁ, আর টুকটাক ঘরের কাজ করা, বাকি রান্না বান্না সমস্তটা মাই সামলায়। এবার তার মধ্যে থেকেও কিছুটা কাজ ভাগ করে নেওয়া। একদম, আমার প্রফেশনটাকে মা যখন অ্যাকসেপ্ট করেছে, তাহলে মায়ের কাজটাকেও কিছুটা অ্যাকসেপ্ট করা আমার উচিত। তো সেই কারণে একদম ঠিক কথা। আচ্ছা, গল্প তো হবে, এবারে আমরা একটু রান্নায় ফিরি। কারণ আজকে বানাচ্ছো ধনিয়া ভেটকি। এটা মূলত কিসের সঙ্গে খেতে ভালো লাগবে? গরম ভাত। গরম ভাত, সরু চালের ভাতের সঙ্গে ধনিয়া ভেটকি। আচ্ছা, কাকিমার সঙ্গে তো আমি গোসাই মশাইয়ের আলাপটা করালাম, কাকিমার নামটাই বলা হয়নি, সোমা গোস্বামী, তাই তো? অর্পণ আর সঙ্গে রয়েছে অর্পণের মা কাকিমা সোমা গোস্বামী, এবং আজকে কিন্তু কাকিমাই রান্নাটা করবে, অর্পণ এখানে শুধু কথাই বলবে। আচ্ছা, ভেটকি মাছ তুমি এখানে 4 পিস নিয়েছো আমি দেখতে পাচ্ছি, সঙ্গে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, লেবু, ব্যাস, আর কিছু লাগছে না। একদম তেল ছাড়া, মানে তেল একদম অল্প, মশলা একদম ছাড়া একটা রান্না, হেলদি খাবার। মানে বলে না যাদের শরীর খারাপ বেশি তেল ঝাল মশলা খেতে পারবে না, একদম পারফেক্ট রান্না তাদের জন্য এটা, এবং খেতেও দারুণ লাগে। চলো দেখা যাক। আচ্ছা, প্রথমে কি করব বলো, কি করছো তুমি? মাছটাকে প্রথমে নুন হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করবে, তাই তো? আচ্ছা, এবারে তুমি দিচ্ছ, তুমি এখানে চলে এসো, তুমি তো রান্নাটা করবে আর অর্পণ তোমাকে সব বলবে কি কি করতে হবে। আচ্ছা, হলুদ আর নুন দেবো, তাই তো? ওকে, তুমি একটু বলো কতটা কতটা দেব। অল্প, দেখো এতটুকু দিই হলুদ আর নুন। নুনটা স্বাদ মতো, তবুও এটা তোমার রেসিপি, নুনটা তুমিই বলো। এতটুকু দেবো এখন?
আর কি দিচ্ছ? আর একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস নাও, এটা একটু কেটে নাও, দেখো এখানে একটা ছুরি আছে, লেবুর রসটা দিয়ে দাও। কাকিমা, বাড়িতে যখন এই রান্নার জোগাড়গুলো করো সেটা কি তুমি একা করো? না, তা সেটা বৌমা হেল্প করে? আর কাটবি তো ওইটা কাটবি। যেটা তোমার সুবিধা হয়, তুমি যদি এমনি দিতে পারো এমনি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। বৌমা পুরো হেল্প করে, আমাকে বৌমা ready করে দেয়। পেঁয়াজ কেটে দেওয়া ওইগুলো সব বৌমা করে। হ্যাঁ হ্যাঁ, স্কুইজ করে দিয়ে দাও। আচ্ছা, কতটা রস দিচ্ছ বলো? 4টে মাছের জন্য হাফ? 4টে মাছের জন্য হাফ লেবুর রসটা তুমি দিচ্ছ, তাই তো? এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখতে হবে? এটা অন্তত করে 15 মিনিট রাখা উচিত। 15 মিনিট। ভালো। আচ্ছা, এবারে এটা কি চামচ দিয়ে মেখে নেবে? নাও, এটা দিয়েই করে নাও। আচ্ছা, ম্যারিনেশন যতক্ষণ হচ্ছে, পরের প্রসেসটা কি? পেঁয়াজ কুচি করতে হবে? পেঁয়াজ কুচি করতে হবে, আর ধনেপাতা হুম আর কাঁচা লঙ্কা হুম আর একটু বরফের টুকরো দিয়ে করলে মিক্সিতে হুম কালারটা থাকবে। ভালো আসে। হুম এই জন্য একটু বরফের টুকরো দিয়ে একটু মিক্সিতে করতে হবে। এটা পেস্ট করে নিতে হবে। তাহলে পেঁয়াজটা কুচি হচ্ছে, করতে হবে। আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা একটু বরফের টুকরো দিয়ে একটুখানি আমরা পেস্ট করে নেব, তাই তো? ওকে, এবারে এটা তো থাক সাইডে। অর্পণ, তুমি হ্যাংলা বাজার গল্পটা বলো, কবে থেকে শুরু করলে? হ্যাংলাবাজ শুরু করা হচ্ছে লকডাউনের একটু আগে থেকে। হুম তারপরেই ব্লগিং স্টার্ট করার পরেই লকডাউন। হুম লকডাউনের পরে যেরকম একদম সবার লাইফ থেমে গেছিল, আমার লাইফও থেমে গেছে, মানে বাইরে বেরোনো বন্ধ, ব্লগিং বন্ধ। তো হঠাৎ করেই লকডাউনে রানাঘাট থেকে একটা ছেলে আছে, সাইকেলে করে মিষ্টি বিক্রি করতে আসতো বেলগুড়িয়াতে, রানাঘাট থেকে সাইকেলে করে। আচ্ছা, তো সেটা আমার এক দাদা খোঁজ দেয়, এবং মিষ্টির দাম 5 টাকা করে, রসগোল্লা, লেডিকেনি, ল্যাংচা। তো আমি একটু অবাক হই, একটু মিষ্টির ভিডিও, মাংসর ভিডিও এই লোকে দেখে না ঠিক মতো, মিষ্টির ভিডিও তখন সবে সবে স্টার্ট করে, তখন আমার 400 সাবস্ক্রাইবার ইউটিউবে, তখনও ফেসবুক ইনস্টাগ্রাম এত কিছু চালু করিনি। আচ্ছা, তো ওর ভিডিওটা বানাই, ভিডিওটা আপলোড করি, এবং 7 ঘন্টায় 200 ভিউ হয়। আমি ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 1.5 লাখ ভিউ হয়ে গেছে, আমার সাবস্ক্রাইবার 5000। স্ক্রল করছি, 500 1000 করে সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউ বেড়ে যাচ্ছে। সেই ভিডিওটা গিয়ে 4 লাখে দাঁড়ায় 3 দিনে। এবং তারপরে আমার একটা রিয়েলাইজেশন হয় যে আমি একটা রেস্টুরেন্টে ভিডিও করলে সেখানে আমি পয়সা দিয়ে খাচ্ছি, 200 টাকা 300 টাকা যাই লাগছে, তাতে রেস্টুরেন্ট প্রমোট করছি, কিন্তু রেস্টুরেন্টের প্রমোশনের অ্যাকচুয়ালি দরকার নেই। কিন্তু স্ট্রিট ফুড ভেন্ডার্স আছে যারা স্ট্রিট ফুড নিয়ে কাজ করে, তারা হয়তো এমন আছে, SSKM এর ঘুগনি কাকু একজন 10 টাকায় আনলিমিটেড ঘুগনি বিক্রি করে, তো অবশ্যই তারও প্রচারের দরকার। তো সাগরের ভিডিওটা ছাড়ার পর সাগরকে নিউজ পেপারে ছাপা হয়, বিভিন্ন জায়গা থেকে সাগর অর্ডার পায় আমার থ্রু। তো তারপরে এই SSKM ঘুগনি কাকুর কাছে গিয়ে ভিডিও বানাই, ঘুগনি কাকুর জন্য ফান্ড রেস করি আমরা, এবং 12,000 টাকা ফান্ড রেস উঠেছিল সেই সময়কার জন্য। আমার কাছে ওটা অনেক বড় ব্যাপার, কোভিডের সময়, কোভিডের জাস্ট উঠছে সেই সময়। এবং কাকু আমাকে লিটারালি ভগবানের মতো জড়িয়ে ধরে, যে তোমরা সত্যি, মানে কাকু এক্সপেক্ট করেনি। এরকম করেই লকডাউনটা জাস্ট শেষ হবে সেই সময় চপ বিক্রি করতে একটা দাদু, অলমোস্ট 60 ইয়ার্স ওল্ড, আমার বাড়িতে, মানে এরকম আমি প্রচুর জায়গায় এই কাজ করতে বেড়াতাম। তো বাড়িতে কেউ কাকুর দোকানে গিয়ে খবর দিয়েছে, কাকুর দোকান একদম প্রায় বন্ধ হয়ে যাবে, বলছে তুমি ছেলেটার কাছে যাও, ছেলেটা সবাইকে হেল্প করে। এবার কাকু না ঠিক দাদু আমার বাড়িতে এসছে, প্রচুর ঝড় বৃষ্টি, জল জমে আছে রাস্তায়, বলছে তুমি তো সবার হেল্প করো, তুমি আমারও একটু হেল্প করে দাও। আমি বললাম দেখো দাদু, আমি এইভাবে কাউকে হেল্প করি না, আমি ভিডিও বানাই, ভিডিও থ্রু আমি ফান্ড রেজ করি, আমার ভিউয়ার্সরা যে টাকাটা প্রোভাইড করে সেই টাকাটাই আমি সবার হাতে তুলে দিই। তো বলছে আমার তো চপের দোকান। তা আমি হেলাফেলা করি, 7 দিন যাই না, 7 দিন পর গিয়ে সত্যি দেখি দোকানটা বন্ধ, এবং কাকু দাদু বাড়িতে বসে আছে চুপচাপ। তাই বললাম দোকান তোমাকে তো বলেইছিলাম আমার দোকান বন্ধ হয়ে যাবে। আমি দাদুকে 1000টা টাকা দিই, গিয়ে বলি তুমি সব ম্যাটেরিয়ালস কেনো, মানে ময়দা, বেসন, যা যা লাগে, তুমি কালকে দোকানটা খোলো, আমি এসে ভিডিও বানাবো। এবং পরের দিন এসে ভিডিও বানাই, এবং সেই দাদুর জন্য আমি ফান্ড রেজ করি। 12 ঘন্টায় 52,000 টাকা ওঠে। 52,000 টাকা ওনার কাছে মানে 52 কোটি টাকার সময় একদম। তো ওনাকে যখন দিই, উনি আমাকে একদম ভগবান বলছে, আমার তুমি ছাড়া কেউ নেই, এইভাবে কেঁদে কেটে বলে। এবং বহু জায়গা, USA থেকে 10,000 টাকা, গোয়া থেকে একজন 4,000 টাকা, এরকম বহু জায়গা থেকে টাকা পাঠায়। একজন তো বলা যাবে না, কেউ 1 টাকা পাঠিয়েছে, কেউ 10 টাকা পাঠিয়েছে। তারপর থেকে আমার একটা সোকল্ড নাম হয়ে যায় যে সস্তার ব্লগার, কারণ আমি যেহেতু সবার একটু সস্তার কন্টেন্ট করতাম, স্ট্রিট ফুডকে তুলে ধরতাম, কিন্তু তাতে আমার 1 ফোঁটা যায় আসেনি। এবং তারপরে আস্তে আস্তে রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গা থেকে প্রমোশন। তারপরে বাবা মাও প্রথম দিকে সাপোর্ট করেনি, কারণ আমার বাবা বাই প্রফেশন ডক্টর। আমার বাবাকে সবাই বাবা বলতো যে কি করবি এইসব ব্লগিং করে, কোনো লাভ নেই, কোনো ভবিষ্যৎ নেই। আলটিমেটলি আজ থেকে 5 বছর আগে ফুড ব্লগিং এর কোনো ভবিষ্যৎ ছিল না একদম। তো তারপরে যখন একদিন বাবা মা আমি মার্কেটে ঘুরতে বেরিয়েছি, তো দুজন এসে রাস্তায় এগিয়ে বলছে
তুমি ওই সাগরের ভিডিও করেছো না, আমি তোমার ভিডিও দেখেছি, খুব ভালো ভিডিও করো। সেখান থেকে বাবার একটা ভালোবাসা জন্মায়, আস্তে আস্তে তৈরি হয়েছে। তারপরে ওই এসএসকেএম ঘুগনি কাকুর ভিডিও বাবাই আমাকে করতে বেশি জোর করে, মা বাধা দিয়েছিল কিন্তু বাবা করতে বলেছিল। সে কি কেন তোমার বাধা দেওয়ার কারণটা এবারে বলো। কারণ সেদিনকে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল, আচ্ছা, আমরা হাবড়া যেতাম। এবার আমাদের বেরোনোর কথা ছিল 8টার সময়, আর ও বেরোবে সকাল 6টায় ঘুগনি কাকুর ভিডিও করতে। আচ্ছা, সেই জন্য বললাম তুই যাবি, শীতকাল, আমি তুই যাবি, আজকে যাস না, বাদ দে, অন্য দিন যাবি, এই বলেছিল। কিন্তু ওর বাবা বলেছিল আজকেই যাবে, আজকেই ভিডিও করবে, বলে ওর বাবা ওকে জোর করে পাঠিয়েছে। এবং তারপর এবিপি নিউজ, বিভিন্ন নেটওয়ার্ক চ্যানেল থেকে এবং খবরের পেপার থেকে, বিভিন্ন জায়গা থেকে এসএসকেএম কাকুর ভিডিও ছবি বেরোয়। তো এবং তারপরে দা টেলিগ্রাফ থেকে আমার একটা আর্টিকেলও বেরোয়। বাহ, এই ব্লগিং নিয়ে। মানে যেভাবে যে পরিকল্পনা নিয়ে শুরু করেছিলে সেভাবে না হলেও যেভাবে তুমি এগিয়েছো সেটা একটা তোমার কাছে বড় পাওনা। একদম ভাবিনি এত কিছু হবে। একদম তাই। এখনো প্রচুর লোককেও হেল্প করে, প্রচুর লোককে হেল্প করে। আচ্ছা, সেই গল্প বললেই সেটাও করে সব সময়। সেই গল্প শুনবো। এবার একটু পেস্টটা বানিয়ে নিয়েছে। ধনেপাতাটা কি পুরোটা দেবো? তার মানে এটা যেহেতু ধনিয়া ভেটকি, ধনেপাতার পরিমাণটাই বেশি হবে। আর লঙ্কা কটা দেবো বলো? 3টে লঙ্কা। 3টে লঙ্কা। কাকিমা কি খুব ঝাল খাও? হ্যাঁ, ভীষণ ঝাল। আর অর্পণ? সবাই? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, 3টেই দিলাম। তো সেটা অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল। ওকে, শুকনো লঙ্কার নয় বা গুঁড়ো লঙ্কার নয়, তাই তো? আচ্ছা, বরফ দিতে হবে তাই তো? বরফ দিতে হবে। বরফটা একটু ক্রাশ করে দিই বরঞ্চ। হ্যাঁ, আরেকটা দেবো? মা কিন্তু নার্ভাস, আর মা কিন্তু তোমার ফ্যান। হ্যাঁ, থ্যাংক ইউ। নার্ভাস কেন? এত তো তুমি গোসাই মশাই এত রান্না করো কিন্তু সেখানে কথা বলো না, এটা একটা জিনিস। কিন্তু এমন নয় তো, বাড়িতে তো কথা বলো প্রচুর। না, আর গোসাই বাড়ির গল্পটাই তো গল্প, কথা বলতে একটা আরেকটা আছে না, গোসাই বাড়ির গল্প। আচ্ছা, সেটাতে গল্প। আচ্ছা, সেই গল্প শুনবো। এই পেস্টটা আগে আমি একটু করে দিই। কাকিমা একটু দেখো। একদম সুন্দর বুঝছো, ধনেপাতার কালারটা কি সুন্দর এসেছে। একদম। আর করছি না তাহলে? না না। এবারে আমাদের এই পেস্টটা তো হয়ে গেল, ম্যারিনেশনটাও 15 মিনিট মতন হয়ে গেছে। এবারে কি করব বলো? কড়াইটা বসিয়ে তেল। কড়াই মানে একবারে একটা কড়াই লাগছে তো? ওকে। আচ্ছা, রান্নাটা কি তেলে করছো? রান্নাটা সাদা তেলেও করা যাবে, সরষের তেলেও করা যাবে। কোনটায় টেস্ট ভালো হবে সেটা বলো। সরষের তেলটা করলে মানে টেস্টটা ভালো হবে। সরষের তেলে টেস্ট ভালো হবে, তাহলে আমরা সরষের তেলেই করব। ঝাঁঝালো ব্যাপারটাও আসবে সরষের তেল। আচ্ছা, অন করে দিচ্ছি। রান্নাটা আজকে কাকিমা করবে তাই তো? কাকিমা তুমি করবে, আর গল্পটা বলবে অর্পণ। তেল আর দেবো? তেল আর একটু লাগবে। মাছটা ভাজা হবে, যতটা তেল লাগবে ওই তেলেই বাকি রান্নাটা হবে। আর লাগবে। ওকে, তেলটা গরম হোক। এবার তুমি কাকিমা, এবারে তুমি বলো। হ্যাংলাবাজ অর্পণ তো ওর জার্নি শুরু করলো, তারপরে অনেকটা পথ এগিয়ে এখন একটা জায়গায় নিজের একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে, যে ওকে সকলেই চেনে এবং জানে, ভালোবাসে। তারপর সেখান থেকে গেলে না আমার খুব গর্ববোধ হয়, ওকে নিয়ে যদি কোথাও যাই, একসাথে যদি যাই কোথাও, মানে সবাই বলে এই যে আমি যেমন একদিন শান্তিপুরে যাচ্ছিলাম কেনাকাটির জন্য, তখন কিন্তু ও যায়নি। এইবার ট্রেনের মধ্যে দুটো মেয়ে এসে বলছে, একটা কথা জিজ্ঞেস করবো? আমি কি বলছে, তোমরা ভিডিও করো না, তুমি হ্যাংলাবাজ গোসাই মশাই, আমি তোমাকে দেখেছি। মানে শুনলেও ভালো লাগে। তারপর ওকে দেখলেই এই যে ফটো তোলা, সেলফি তোলা একসাথে, এটা নিজেকে খুব ভালো, মানে গর্ববোধ হয় তখন। একদম, মানে একটা আলাদা ভালো লাগা তোমার সেটা।
আর ও যে এত মানুষকে হেল্প করে, এটা তো আমার আছে। বোধহয় খানিকটা তোমাদের থেকেই পেয়েছে, তোমার থেকে বা তোমার পরিবারের যারা অন্যান্য রয়েছে তার থেকে। মানে হঠাৎ করে ও এরকম ভাবে চিন্তা ভাবনা করবে, সেটা যে নিজের থেকেও আসতে পারে, কিন্তু বড়দের দেখেই তো বাচ্চারা শেখে। লকডাউনে প্রায় অলমোস্ট ডেইলি আমি খাওয়ানোর চেষ্টা করছি সবাইকে, মানে কোনোদিন 100 প্লেট, কোনোদিন 50 প্লেট, এরকম আবার কোনোদিন খিচুড়ি, শুকনো খাবার, মাংস ভাত, কোনোদিনও ম্যাগি, কোনোদিনও শুকনো টিফিন, এগুলো। আচ্ছা, সব সময় এটা চেষ্টা করেছো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে মাছটা নাও। অর্পণ দেখো ওখান থেকে নিয়ে নাও যেটা লাগবে তোমার। ছেড়ে দিচ্ছি কারণ আমার মায়ের হাতে দেখতেই পাচ্ছ অলরেডি এতগুলি গয়না পড়ে আছে। কি করে হলো রান্না করতে গিয়ে? হ্যাঁ, একটু কমিয়ে দিলাম এটা। হ্যাঁ, কমিয়ে দাও। তেলের মধ্যে দিয়ে দে। ভেটকি মাছ যেহেতু খুব বেশি তো ভাজবে না, হালকা, তাই তো? দাও, এটা আমাকে দিয়ে দাও। এইগুলো একটু সরিয়ে দিই আমি, যেটা দেখো ছোট আছে নিয়ে নাও, সেটাই। কাকিমা, গোসাই মশাইটা শুরু হলো কবে থেকে সেটা বলো একটু। গোসাই মশাইটা কবে চলে কত? গোসাই মশাই শুরু হয়েছে ওই বিয়ের আগে থেকে, মানে একদম বিয়ের আগে থেকে। বাট গোসাই মশাইও বন্ধ ছিল। আমার হ্যাংলাবাজ যেহেতু প্রফেশন, সেই জন্য হ্যাংলাবাজ বন্ধ হয়নি, বাট গোসাই মশাই, গোসাইবাজি হোক সব বন্ধ হয়েছিল। কারণ আমার 10 মাসের একটি কন্যা সন্তান আছে। আচ্ছা। তো তার জন্য পুরো ডেডিকেশন ফুল ফ্যামিলির ছিল। আর আমার বাবা তো খুব হ্যাপি সেই হিসাবে। আমার বাবা বলেই দিয়েছিল যখন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল যে যদি মেয়ে হয় তাহলে তোর মেয়ের সমস্ত খরচা আমার। আমি বলি ছেলে হলে দেবে না, ছেলে হলে না, মেয়ে হলে সমস্ত খরচা দেবে। বাহ, অন্য রকম গল্প কিন্তু এখানে। ওকে, খুব ভালোবাসি। আচ্ছা, কন্টিনিউশন হয় এই আমার মেয়ের 8 মাস 6-7 মাস হওয়ার পর থেকে কন্টিনিউ হয়। মানে এমনি প্রথম কবে শুরু করেছিলে? প্রথম শুরু হয়েছে একদম বিয়ের জাস্ট। সেটা কোন সালের কথা বলছো? 2022। আচ্ছা, এই কনসেপ্টটা কিভাবে এলো যে মা রান্না করবে এবং তুমি সমস্ত কিছু, এই কনসেপ্টটা কি করে মাথায় এলো? আমাদের ফ্যামিলিতে মানে আমার এই ফুড লাইনে আসাই আমি প্রচন্ড খেতাম এবং এত আচ্ছা। খেতাম, প্রচুর খেতাম। আমি প্রচন্ড মোটা ছিলাম আগে, এখন তো একটু কম হয়েছি। আচ্ছা। তো এবার বাড়িতেও রান্না হতো, বাইরেও রান্না হতো। তারপরে দেখতাম যে সবাই বাড়িতে বাইরে ব্লগ করছে, কেউ কেউ আবার বাড়িতেও মায়ের হাতে রান্নার ব্লগ করছে। সেই প্যাশনটাকে ফলো করছে অনেকে। মানে অ্যাকচুয়ালি এটা একটা সময় কাটানোর একটা খুব ভালো একটা টেকনিক। বাড়িতে মা রান্না করছে, আমি সেটা খাচ্ছি, সেটা ভিডিও হচ্ছে, সেই থ্রু আমরা ইনকাম করছি। তো সেই কারণে সেখান থেকে গোসাই মশাই উৎপাদ। কিন্তু গোসাই মশাই মানে স্টার্টিং, বাট গোসাই মশাই অ্যাকচুয়ালি আমাদের বড় ব্লগ দিয়ে শুরু হয়, ডেইলি ব্লগ। নামটা গোসাই মশাই কেন? আমরা গোস্বামী টাইটেল, সেই জন্য গোসাই মশাই একটা টাইটেল। আর আচ্ছা, তারপর থেকে সেই ভিডিওটা চলতে থাকে। তারপরে ওই যে ব্রেক হয়, তারপরে আমরা ওটাকে কুকিং চ্যানেলে শিফট করে দিই। শর্টস, আমাদের শর্টস ভিডিওই আসে বেসিক্যালি, শর্টস ভিডিওই শিফট করি। তো সেখানে ম্যাক্সিমাম রান্না তোমারই থাকে? ম্যাক্সিমাম রান্না না মায়েরও থাকে, আচ্ছা, আমারও থাকে, মিলিয়ে ঝুলিয়ে। বাট আমি একটু, যেহেতু মা যেদিন ঢিলামো দিলে, মাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করো মানে মাকে আর বউকে প্রচন্ড হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করার জন্য। এই সিলভার পেপারটা জাস্ট এসছে, তাই ওদের মধ্যে একটু এনথি জেগেছে। আচ্ছা, তার আগে মানে 3-4 দিন রিকোয়েস্ট করার পর একটা রান্না করতো। আচ্ছা, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা, এখন সেটা হচ্ছে, এখন কন্টিনিউ হচ্ছে, এখন ডেইলি ভিডিও আসছে একদম। পেঁয়াজটা একটু চিনি। আচ্ছা, পেঁয়াজটা, হ্যাঁ, এটা অর্পণ আজকে তুমি রেডি করো। একটা পেঁয়াজ কুচালেই হবে। একটা লাগবে। গ্যাসটা তুমি আচ্ছা আচ্ছা, মানে এই কাজটা আজকে অর্পণ মাকেই দিয়ে দিল। হ্যাঁ, বাড়িতে কে করে এটা? তো বৌমা করে দেয় সমস্ত। হ্যাঁ, তাহলে অর্পণ কি করে বলো তো এক্স্যাক্টলি? বৌমা করে ছুরিতে। ক্যামেরা ধরে রাখে। অর্পণ শুধু ক্যামেরা ধরে থাকে। বৌমা ভীষণ ছুরিতে সুন্দর কাটে, আর তুমি? কাটি বটিতে। বটিতে। এখানে কিন্তু ছুরিতেই কাটতে হবে তোমাকে। দেখো, লম্বা করে নে, লম্বা করে নে। ছুরিতে কিন্তু খুব ধার আছে, দেখে নে। আচ্ছা, তোমাকে একটা প্লেট দিই, এটা তুলবে তাই তো? নাও। তুলে নাও। দুটো লাগবে না। আচ্ছা, চারটে মানে 4 পিস মাছের জন্য একটা পেঁয়াজই তুমি দিচ্ছ? বড় পেঁয়াজ তো, ছোট পেঁয়াজ হলো দুটো লাগতো। আচ্ছা, মাছটা তো ভাজা হয়ে গেছে, এবারে কি দিচ্ছ বলো? একটু কমিয়ে দিলাম আমি। একদম কমিয়ে পেঁয়াজ কুচিটা দেবে। আর আলাদা করে ফোড়নে কিছু দেবে? কিচ্ছু না? না। আচ্ছা, তা
তাহলে পেঁয়াজটা হয়ে যাক, আমি আপাতত একটু অফ করে রাখি, কারণ অর্পণকে এই সময় কিছু বলতে দেবো না, কারণ ও তো পেঁয়াজটা কাটে না, কোথায় পেঁয়াজটা কাটতে গিয়ে হাতটাই কেটে ফেললো, তখন সমস্যা আরো। অর্পণ চিকেনের কালকে রেসিপি করেছিল, ওকে সব হাতের সামনে এগিয়ে দিতে হয়েছে, ওর বউ সব এগিয়ে দিয়েছে। আমি কিছু কিচ্ছু এগিয়ে এগিয়ে দেবে না, ওরাই দেবে। শুধু বলবে গুড্ডি এটা দাও তো, গুড্ডি এটা দাও তো, ও শুধু বসে বসে ওই বাঁকা ঝোঁকা করে ও রান্না করবে, ও সব এগিয়ে দেবে। আবার ওর রান্নাটা হয়ে গেল, অর্পণ উঠে চলে আসলো, আবার ওখান থেকে সব গুছিয়ে ওর বউ রাখবে। আচ্ছা আচ্ছা, তুমি অর্পণের গল্প করো, মানে অর্পণ ছোটবেলা থেকে কি হতে চেয়েছিল, তোমরা কি চেয়েছিলে যে অর্পণ বড় হয়ে কি হবে? অর্পণ হতে চেয়েছিল হচ্ছিল খুব খেলার ছিল, ক্রিকেটে ভর্তি করেছিল, ক্রিকেট খেলবো, মানে খেলার প্রতি ঝোঁক। একটা ওর অসুবিধা, ওর গেলেই একটা পেটের তলপেটের সমস্যা হতো, ব্যথা হতো, তারপর থেকে খেলাটা বন্ধ করে দেওয়া না হয়েছিল। বলছি আমি, ব্যাপারটা হচ্ছে আমার তলপেটে ব্যথা করতো, এবার আমি উইকেট কিপার ছিলাম, তো সেক্ষেত্রে ডাক্তারকে গিয়ে মা একদিন বলছে যে দেখুন তো তলপেটে প্রচন্ড ব্যথা হয়, ও তো ক্রিকেট খেলে, আমার মনে হয় ওর বল লেগে ব্যথা হচ্ছে। ডাক্তারবাবু উইদাউট এনি ডায়াগনোসিস বলছে হ্যাঁ ওর বল লেগেই হয়েছে। তো তারপর আমার খেলাটা বন্ধ হয়ে যায়। তারপরে পরে জানা যাচ্ছে যে আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা, এই কিডনি স্টোনের ব্যথা। আচ্ছা, তো কিডনি স্টোনটা যাই হোক তারপর হয়ে যায় অপারেশন। তারপরে আমার মা বাবা প্রতিশ্রুতি দিয়েছিল মাধ্যমিকের পর খেলায় ভর্তি করবে, কিন্তু সেটা আর হয়, সেটা রাখেনি। এটা কেন? ওর অ্যাপেন্ডিক্স অপারেশন আছে, আচ্ছা, কিডনিতে স্টোন অপারেশন আছে, বল লেগে কোথায় কি হবে ওই ভয়তে। মাদের তো সবসময় টেনশন, সেই টেনশন একটু থাকবে, যে কারণে খেলাটা তো হলো না। কিন্তু তারপরে এটাই কি করে এলো সেই গল্প শুনবো, কিন্তু তেলটাতে গরম আছে, তুমি পেঁয়াজটা দিয়ে দাও। বাড়িয়ে দিলাম একটু, দাও। এবারে এটাকে একটু ব্রাউন করে ভাজবে নাকি? হালকা ব্রাউন করে। এটার মধ্যে একটু ওই পেঁয়াজটার মধ্যে একবার একটু নুন দিয়ে দিলে একবারে আচ্ছা, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, নরম হয়ে যাবে পেঁয়াজটা। দেখো কতটা পরিমাণে নুন লাগবে, হ্যাঁ আর একটু দেবো, একটুখানি দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিই। তুমি তো বেশ কনফিডেন্সের সঙ্গে কথাবার্তা বলতে দেখছি এখন। এটা একটু জোরে বলো, আমাদের অডিয়েন্স শুনতে পাবে না তো। হ্যাঁ, কনফিডেন্সের সঙ্গে কথা বলছি, এতক্ষণ তো বলছি ভালো তো, মানে এতদিন তুমি কি হয়, তুমি সব রেডি করে দিতে, কাকিমা শুধু রান্না করতো, এখন তো কাকিমা একটু হাতটা ফাঁকা, তো কাকিমা এখন কথায় মনোযোগ করতে পেরেছে, তাই তো? আমরা সেদিকে তারাপীঠ গেছিলাম, নলাটেশ্বরী মন্দিরে গেছি। এবার সিএন চ্যানেল থেকে গিয়ে ফট করে আমাকে জিজ্ঞেস করছে, সেদিনকে ছিল কালী পুজো, না না কালী পুজো, কালী পুজোর দিনে, কালী পুজোর দিন। তা বলছে এখানে এসে কেমন লাগছে আপনার, মায়ের কাছে কি চাইলেন? তা আমি বেশ সুন্দর উত্তরটা দিয়েছি। পরে বলছে মা আমি না এরকম আশা করিনি যে তুমি এত সুন্দর উত্তরটা দেবে। আচ্ছা, কারণ মাকে অন্যভাবে দেখে অভ্যস্ত অর্পণ বাড়িতে, কিন্তু মা যে অর্পণের সঙ্গে থেকে থেকে মাও যে কতটা অ্যাডভান্স হয়ে গেছে সেটা অর্পণ বুঝতে পারছে না, তাই না? মানে সবাই মানে বাড়িতে আমার দিদিরা প্রচুর আছে, তো তারা ছোটবেলা থেকে বেশিরভাগ আমার দিদিরা আমার বাড়িতেই মানুষ, মানে মা বাড়িতে বেশি প্রিয় ছিল। তো সেই দিদিরা বলতো যে মামি আমাদের মডার্ন, মামিকে নিয়ে সব বলে, মানে মাকে সব শেয়ার করতো। আচ্ছা, কি ওরা কোথায় প্রেম করছে, কোথায় কি করছে, সমস্ত কিছু মাকে শেয়ার করতো। ওকে, আচ্ছা তুমি তো ক্রিকেটার হতে চেয়েছিলে, কিন্তু ক্রিকেটার যখন হতে পারলে না, তখন কি স্বপ্ন ছিল? ফুড ব্লগিং করবে বা এই খাবারের তাহলে কি করবে, তখন কি ইচ্ছে ছিল? স্বপ্ন ছিল না তাহলে আমার, মোট কথা এমন একটা ব্যাপার ছিল, আমি কারোর মানে কোনো চাকরি করবো না, যা করবো নিজের ইচ্ছায়। আমাদের দুটো দোকান ছিল, একটা তোর বাবা তো চেম্বার ডাক্তারের, আর একটা দোকান ছিল সেখানে ডাক্তার বসতো, কিন্তু দেখাশোনার লোক ছিল না বলে ওটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ওকে বললাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যে তাহলে কি করবি, অর্থোপেডিকের কিছু মাল তুলে ওখানে বসিয়েছি। কি করতো, অর্থোপেডিকের মাল একটা দুটো যেই বিক্রি হতো, বিক্রি করে ও দোকানটা বন্ধ করে ও ব্লক করতে চলে যেত, ওই টাকাটা ওই টাকাটা দিয়ে আমরা ব্লক করতাম, আর বাকি টাকাটা এবার ওর বাবা আমাকে ফোন করে বলতো দোকানে লোক গিয়ে দেখছে বন্ধ, কোথায় পাপাই? আমি বলছি যে কেন, ও তো দোকানে। বলছে না ও দোকানে নেই, আমাকে ফোন করেছে দোকানে। ফোন করে বলতে এই জাস্ট দোকানটা বন্ধ করলাম, এই জাস্ট দোকানটা। তাহলে এই যে তুমি ফুড ব্লগিং এ এলে, সেটা কিভাবে, মানে তারপরে ক্রিকেটারের পর স্বপ্নটা কি ছিল তোমার? ক্রিকেটারের পর আমি 7 বছর মিউজিক লাইনে ছিলাম, বেস গিটার বাজিয়েছি। আচ্ছা, এবার মিউজিক লাইন মানে যে কোনো লাইনেই এখন প্রচন্ড রাজনীতি। এবার একটা ব্যান্ডে 5 জনের ব্যান্ড যখন 5 জনের বুদ্ধিতে চলবে তখন একটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি একা কিছু করতে চলে যায় তখন সেটা সমস্যা হয়ে যায়। যাই হোক, সেই লাইনে আমি বসে পড়ি,
কিন্তু আমি গিটার বাজানো ছাড়িনি, তারপর থেকে গিটার বাজানো চলছে, বাট তার মধ্যে থেকেও এই পড়াশোনা, তারপর পড়াশোনার মাঝখানে কাজ বাজ, এর মধ্যে থেকে ব্লগিং, আমার ব্লগিংটা ফুড ব্লগিং এ আসা শুরু হয়নি। ফার্স্ট আমার একটা গ্রুপ ছিল 22 জনের, আমরা ফানি ভিডিও বানাতাম, সেটা 2017 সালের কথা বলছি। আচ্ছা, আমার পেঁয়াজটা হয়ে গেছে, এবারে কি দেবো? পেস্টটা দিয়ে দেবো আমরা। তো সেখান থেকে সবাই মিলে ভিডিও করতাম, বাট যেটা হয় যেহেতু ইনকামটা খুব কম ছিল বা ইনকাম ছিলই না এক প্রকার, তো সবার সেই ক্ষেত্রে একটা সাপোর্ট ছিল না। আচ্ছা, সেখান থেকে নিজের লাইফস্টাইল ব্লগিং এ শিফট করা এবং সেখান থেকেই ফুড ব্লগিং এ আসা। আচ্ছা, তার মানে এটা তোমার কোনো নিশ্চিত ছিল না যে তুমি এটাই করবে? ওকে, আচ্ছা, এটার মধ্যে একটু রয়ে গেছে, একটু জল দিয়ে দেবো? হ্যাঁ, একটু জল দিতে, একটু জল লাগবে। ওটা কিন্তু আচ্ছা, এটা তুমি তো ভেটকি মাছে করছো, এটাতে অন্য মাছে করা যায়? চিকেন, চিংড়ি, আমরা কাতলা, তো ধনিয়া চিকেন করেছিলাম বাড়িতে, খুব সুন্দর খেতে হয়েছিল। প্রসেসটা সেম, মশলাও সেম থাকবে? না, হ্যাঁ, ওই চিকেনটার মধ্যে একটু রসুন দিতে হবে। আচ্ছা, ওই চিকেন চিকেন রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে রাখলাম, তারপরে বাকি প্রসেসটা সেম। মাছটা দিয়ে তার মানে খুব সহজ একটা রেসিপি, কিন্তু সহজ এবং কম সময়ে। মশলা একদম, হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এবার মাছটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছটা দিয়ে দাও। একটু চামচ দাও, বোনলেস তো ভেঙে যাবে। নাও। এবারে কি এটা ঢাকা দেওয়ার প্রয়োজনীয়তা আছে? আচ্ছা, কারণ মাছটা দেওয়ার পরে না খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এত নরম মাছ। হ্যাঁ, এবারে ঢাকা দিয়ে দিই, তাই তো? তাও কতক্ষণ বলো? মিনিট দুয়েক? 2-3 মিনিট। ধনে পাতাটা লাস্টে তোমার গার্নিশে লাগবে। নাও, তার মানে বাকি আর কিছু তো তোমার লাগছে না। চাকুটা এই নাও। এটা কিন্তু একদম লো ফ্লেমে আছে, আর একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, নাহলে হবে না। এটা কি গার্নিশের জন্য সাজিয়ে একবারে করে রাখলে, রেডি করে রাখলে। আচ্ছা অর্পণ, তুমি তো ধরো ফুড ব্লগিং করছো দীর্ঘদিন হয়ে গেছে, বেশ কয়েক বছর, এটাকে এখন তুমি প্রফেশন হিসেবে নিয়েছো, প্রফেশনালি করছো, কিন্তু যারা নতুন, যারা এই প্রফেশনে আসতে চাইছেন, তাদের জন্য কি বলবে? অ্যাজ আ ক্যারিয়ার এটা নিয়ে কি এগোনো যায়, বা কিভাবে এগোনো যায়, বা তাদের জন্য তোমার কি বলার থাকবে? এখন মানে আমরা যখন ব্লগিং শুরু করেছিলাম তখন ভিউয়ার্স বেশি ছিল, ব্লগার কম ছিল, বাট বর্তমানে ব্লগার্স ভিউয়ার্সরাই ব্লগার্স। আচ্ছা, এখন সবাই ব্লগিং করছে, আর বিশেষ করে ফুড ব্লগিংটা করছে তার একটাই কারণ ডেফিনেটলি এটা ভবিষ্যৎ আছে, মানে ভবিষ্যৎ তো অবশ্যই আছে, কারণ একটা ব্লগিং ইন্ডাস্ট্রিতে যে কোনো কন্টেন্ট খরচা সাপেক্ষ। ট্রাভেল ব্লগ যারা করে খরচা সাপেক্ষ, যারা ফুড ব্লগ করে পয়সা খাবার কিনে খেতে, অনেকেই বলে যে ব্লগার্সরা ফ্রিতে খায়, আর যদি আমি ফ্রিতে খাচ্ছি সেটা আমার 5 বছরের স্ট্রাগল আছে তার পেছনে। আমার প্রথম দিকে আমাকে বহু দোকানদার বলেছে কত সাবস্ক্রাইবার, 300 সাবস্ক্রাইবার, আর কি হবে 300 সাবস্ক্রাইবার, কিছু করা যাবে না, এরকম ভাবে মানে তাড়িয়ে দিয়েছে দোকান থেকে লিটারালি। তারাই আজকে ডেকে আমাকে আমার তার মানে আমার পারিশ্রমিক হিসাবে অনেকটা টাকা তারা প্রোভাইড করে আমাকে, এবং তাদের ফুডটা রিভিউ করতে বলে। তো কেরিয়ার অবশ্যই আছে, কিন্তু যে কোনো জিনিসের জন্যই ধৈর্য দরকার। ধৈর্য আর একটু তো কথা বলার, মানে আমাদের ট্যালেন্ট কি, আমরা একটু কথা বলতে পারি ক্যামেরার সামনে, খাওয়াটা কারো ট্যালেন্ট হয় না। তবে আর আমরা কোনো এএসএমআর ভিডিও বানাই না যে প্রচুর খেতে হয়, সেটা একটা ট্যালেন্ট, এরকম ব্যাপার নয় একদম। তো কথাটা বলতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ধৈর্য রাখতে হবে, আর যে কাজটা করতে ভালোবাসে সেই কাজ নিয়ে ইউটিউব অ্যাজ আ প্রফেশন খুব ভালো। মানে আমার বউ যেমন খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট আঁকে, তো না শিখেই আঁকে, তো সেটা নিয়ে আমার বউ এইসব ক্যামেরা থেকে একটু দূরে থাকে, তো সেই কারণে হয়তো সে খোলেনি। বাট এরকম অনেকে আছে সুন্দর ম্যান্ডেলা আর্টিস্ট, তারপর এরকম সুন্দর একটা হ্যাংলা হিসেলের মতো জায়গায় আসা চারটিখানি কথা না, তো সেখানে এসে এই হ্যাংলা হিসেলে আজকে এতটা হার্ডওয়ার্কের পর এইভাবে একটা
প্ল্যাটফর্ম সবাইকে করে দিচ্ছে, এটাও একটা অনেক বড় ব্যাপার। তো ডেফিনেটলি অবশ্যই ভবিষ্যৎটা আছে, কিন্তু তার জন্য কামড়ে ধরে পড়ে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। তবে ও যেটা বলেছে সেটাও কিন্তু খুব একটা অ্যালার্মিং একটা পয়েন্ট বললো, যে আগে ভিউয়ার্স বেশি ছিল, ব্লগার কম ছিল, কিন্তু এখন কিন্তু ব্লগাররাই ভিউয়ার্স, এবং সত্যি অনেকটা কম্পিটিশন বেশি, তাই জন্য ধৈর্যটা অনেক দিন ধরতে হবে। এমন নয় যে আজ শুরু করলাম কাল ফেমাস বা জনপ্রিয়, সেরকম নয়। আচ্ছা, এটা একটু দেখো এবারে। এটা অলমোস্ট হয়ে গেছে। এটা রংটা যেহেতু পুরো সবুজ, আমার মনে হয় সাদা প্লেটে সার্ভ করলেই দেখতে বেশি ভালো লাগবে, তাই তো? আমি বাড়িতে ওই যে রিং পিসগুলি দিয়ে বানাই তো, সেটা একটু বড় হয়। দেখতেও হ্যাঁ সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ। আর ভেটকি মাছ একটা জিনিস সব থেকে ভালো, যে কাটা নেই, বাচ্চারাও খেতে পারে, সবাই খেতে পারে। যারা মাছের কাটাওয়ালা মাছ খাও না, ধরুন ইলিশ খাও না, না সে কি ইলিশ, মানে ইলিশ মাছ হলে ভাজাটা তেলটা দিয়ে খাবে, কিন্তু ভাজাটা খেতে ওর একবার গলায় কাটা ফুটেছিল। আচ্ছা, সে তারপর থেকে ভয় পায়। আচ্ছা, ও তো বলেই দিয়েছে ও খেতে ভালোবাসে এবং সব ধরনের খাবার খায়। তুমি বলো, তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ, ভালো তো বাসি, কিন্তু এখন বয়স হচ্ছে, এখন খাওয়া এখন একটু রেস্ট্রিকশন। কিন্তু সব থেকে বেশি কি ভালোবাসো, কি জিনিস, মানে কোনটা খেতে ভালো লাগে সব থেকে বেশি? আমার তো এমনি ভাত ডাল, বাঙালি রান্না। আচ্ছা, আর ও মাঝে মধ্যেই বলে মা বিরিয়ানি আনি, মা বিরিয়ানি করো, মা বিরিয়ানি করি। আমি আর ওর বলছি না বিরিয়ানি না, প্লিজ বিরিয়ানি না। বাঙালি রান্না। আর অর্পণের সব থেকে পছন্দের খাবার কি? বিরিয়ানি। আচ্ছা, আর কিন্তু বাইরে ঘুরে টুরে এসে রাত্রিবেলা বলবে মা ভাত কি আছে। আচ্ছা, তার মানে ভাতটা কিন্তু ভালোবাসে। ভাত খেতে চাই অনেক জায়গায়, অনেক রেস্টুরেন্টে, বেঙ্গলি রেস্টুরেন্টে প্রমোশন থেকে, সেক্ষেত্রে দুপুরে ভাতটা খাওয়া যায়, কিন্তু আমার দিনে একবার ভাত লাগবেই। যেখানে আমার ধরো অন্য একটা জায়গায় গেলাম, সেখানে আমি বাটার নান খেলাম বা চিকেন তন্দুরি এইসব আইটেম খেলাম, দেন রাত্রিবেলা আমার বাড়িতে ভাত খেতে লাগবে। আচ্ছা, সেটা অল্প হলেও একটু ভাত, আর নিরামিষটা চলে না, ঠিক আছে, ডিম হলে হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, ডালের সঙ্গে একটা ডিম ভাজা বা ডিমের মামলেট দিলে ব্যাস খেয়ে নেবে। আচ্ছা, অর্পণের কোন রান্নাটা তোমার সব থেকে বেশি খেতে ভালো লাগে? স্যান্ডউইচ, যেটা ও মাঝে মধ্যেই সকালবেলা বানায়। অনেক রকম, এমনকি আমার মা এসে থাকেন যখন, তখন মা বলে কি যে ওই যে পাপাই যেটা বানিয়েছিল একটু স্যান্ডউইচ যেটা বানাতে বলিস তো পাপা। আচ্ছা আচ্ছা, মানে এতটাই ভালো বানায়। আচ্ছা, এটা কিন্তু আমার মনে হয় হয়ে গেছে, আমি অফ করে দিলাম। হ্যাঁ, একদম পারফেক্ট। আচ্ছা, এবারে ফাইনাল প্লেটিং এর আগে আমি মনে হয় জায়গাটা আমরা একটু গুছিয়ে নিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওকে, আচ্ছা, গরম ভাতের সঙ্গে খাওয়ার মতন একটা রেসিপি, তাই ভাতও কিন্তু রেডি। নাও এবারে বাকি প্লেটিংটা করো। কম্বিনেশনটা দেখতে খুব ভালো লাগছে, সাদা ভাত, তার পাশে সবুজ রঙের মাছ। বাহ, এটা তাহলে সরিয়ে দিই। তৈরি ধনিয়া ভেটকি। এটা অর্পণের নিজস্ব একটা রেসিপি, যেটা অনেকভাবে করতে পারেন। মানে শুধুমাত্র ভেটকি মাছ দিয়ে নয়, কাতলা মাছ দিয়ে করা যায়, চিকেন দিয়ে তো করা যায়। ধনিয়া চিকেন যদিও একটা জনপ্রিয় রেসিপি, তবে ও কিন্তু খুব একটা বেশি মশলা দেয়নি, তেল কম, এরকম একটা ধনিয়া ভেটকি আমাদের এখানে, যেটা ডিম দিয়েও করা যায়, তাই তো? রান্না তো হয়ে গেছে। হ্যাঁ, এবারে কাকিমা তুমি তো সবসময় রান্না করো, আজকে তুমি ধরো এটা, এবং গরম ভাতের সঙ্গে এটা খেতে কেমন লাগবে সেটা আমাকে একটু খেয়ে দেখতে হবে। সঙ্গে কাকিমা তো রয়েছে, আর অর্পণও টেস্ট করবে আজকে আমাদের হেসেলে। তারপর আবার ফিরি, কারণ একবার টেস্টটা করে তারপরে আবার বলছি যে কেমন হলো। ওকে, চলো। আচ্ছা, তুমি এটা এখানে রেখে দাও বরঞ্চ। এবারে আজকে কে সার্ভ করবে? আমি করব না অর্পণ তুমি করবে? তুমি করবে, চলো। আজকে আমার কাজটা খানিকটা কমে গেছে, অর্পণ সেই দায়িত্ব নিয়ে নিয়েছে। একটু ভাত দেবো না, শুধু ভেটকিটা আমি ট্রাই করব আজকে।
আগে তুমি কাকিমাকে দাও তারপরে। না, আগে তোমাকে, আমি তো খেয়েছি, তুমি খেয়ে দেখো। আচ্ছা, আমি নিয়ে অপেক্ষা করছি, আগে সবাই নিয়ে নাও তারপরে। একটুখানি দিয়েছো। ঠিক আছে, ওই তো একটাতে ও আর না, এই তো প্লেট রেডি। অর্পণের একটু বড়, আমি সেটাই বলতে চাইছিলাম, অর্পণ তো একটু খেতে ভালোবাসে, ওর জন্য একটু বড় প্লেট দিলাম। চলো দেখা যাক। এরপরে আর কোনো কথা থাকতেই পারে না। সিরিয়াসলি কেমন লেগেছে? অসম্ভব ভালো খেতে, আর এত কম মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, তো ভালো খেতে হয়েছে। মানে এতক্ষণ অর্পণ বলছিল যে বোধহয় অন্নপ্রাশনে প্রথমবার বানিয়েছিল না, মেয়ের অন্নপ্রাশনে, সকলে খেয়ে খুব প্রশংসা করেছিল, প্রশংসা করার মতনই একটা রেসিপি। আর আমি যেটা সবসময় খুঁজি, কম সময়ে কত ভালো রেসিপি করা যায়, এটা কিন্তু সেরকমই একটা রেসিপি, চট করে হয়ে যাবে, উপকরণ নেই বললেই চলে। ধনে পাতা আর পেঁয়াজ বাড়িতে থাকলে আর ভেটকি থাকলে রান্না শেষ। তুমি এটা কাতলা দিয়েও করে নিতে পারবে বাড়িতে। ওই কাতলাতে একটু কাটা থাকবে, কাতলা পেটি, পেটি, আর ভেটকি মাছের স্বাদ একটু অন্যরকম, যাই বলো না কেন, তাই না? আচ্ছা তুমি বলো, তুমি তো সাধারণ এমনিতে বাড়িতে বানাও, গোসাই মশাইয়ে বানাও, কিন্তু আজকে আমাদের হেসেলে প্রথমবার তুমি এলে, এত ভালো লেগেছে বলার মতন না। আর আমি যে আসতে পারবো এটা চিন্তা করতে, সব অর্পণের জন্য। আর থ্যাংক ইউ হ্যাংলা হেসেল, সব হ্যাংলা হেসেলের জন্য থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম, খুব ভালো থেকো তোমরা। আর অবশ্যই হ্যাংলাবাজ, গোসাই মশাই সব, মানে এই দুটোর জন্য আগামীতে তোমার জার্নির জন্য আমাদের গোটা টিমের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, আশীর্বাদ করো এভাবে যাতে এগোতে পারি। একদম, আর অনেক এগোবে। হ্যাংলা হেসেলের ফেসবুকে খুব শীঘ্রই 2 মিলিয়ন হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভালো থেকো। একদম। আর আরেকটা জিনিস, অর্পণের সঙ্গে কথা বলে, গল্প করে, এই রান্না আড্ডায় ভালো লাগলো যে অর্পণ কিন্তু শুধুমাত্র এটাকে প্রফেশনালি না দেখে অনেকটা কিন্তু পার্সোনাল লেভেলেও নিয়ে গেছে, কারণ সাধারণ মানুষের কথা ভেবে তাদের সাহায্য করে তাদের জন্য কাজ করছে। এরকম নয় যে শুধু নিজের জন্য, নিজে ইনকাম করবে, নিজে এগোবে, সেই জন্য কাজ করছে। তো সেটা কিন্তু অর্পণের জন্য, মানে আমাদের তরফ থেকে আরো অনেকটা বেশি শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আর তোমাদের দুজনের জন্য এই যে দুজনের গোসাই মশাই, তোমাদের ছোট্ট একটা থ্যাংক ফ্রম হ্যাংলা হেসেল, মোস্ট ওয়েলকাম। আমার আজকে না রান্না করে, গল্প করে, আড্ডা দিয়ে একটু অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। কারণ নর্মালি কি হয়, যিনি আসেন তিনি রান্না করেন, গল্প হয়, আড্ডা হয়, শেষ হয়ে যায়, রান্না হয়। কিন্তু আজকে অর্পণের জার্নি সঙ্গে কাকিমারও জার্নি, কারণ কাকিমাও কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে এসতো, এই জার্নিটার মধ্যে। তো সব মিলিয়ে একটা আলাদা এপিসোড, একটা আলাদা ভালো লাগা, একটা নতুন রান্না। আচ্ছা একটু একটা কথা বলবো, আমার পিসি এসছেন, আমার পিসিকে কি একটু আনা যায়? নিশ্চয়ই। পিসি তো আসো। আচ্ছা, পিসি কি এই রান্না বান্নায় সহযোগিতার? পিসি আমার মানে মায়ের পরেই আমার পিসি। আচ্ছা, নিশ্চয়ই ডাকবো, বেশি করে এই পিসি। আচ্ছা, মানে আমার যা আবদার, বাইক কিনবো বা ইয়ে কিনবো, সেই সময় হয়তো অতটা টাকা পয়সা থাকে না, পিসি আমার সেই ব্যাপারটা হেল্প করে, পরে আমি পিসিকে দিয়ে দিই, বা পিসি আমার সেই সময় ইনস্ট্যান্ট ব্যাংক হচ্ছে পিসি। অর্পণ কিন্তু ও যেটা ভাবে সেটাই বলে দেয়, একদম। আচ্ছা, যাই হোক, যা বলে মানে সেটাই, মানে যেটা পরিষ্কার বলে দেয়। কিন্তু কিছু ভালো মন্দ বা রান্না হবে বা কোথাও বেড়াতে যাব, পিসির কথাটা পিসি, কালকেও আমরা বেরিয়েছিলাম, ওর বউ আমি পিসিকে নাও, মা পিসিকে ফোন করো, পিসিকে নিয়ে যাবো, পিসিকে নিয়ে গেছে। মানে তুমি সকলের সঙ্গে সকলকে নিয়ে, হ্যাঁ একদম, বন্ধুদের গ্রুপটা একটু কম, ও বাড়ির সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। সব এভাবেই থাকো, এভাবেই এগিয়ে চলো। আরো একবার শুভেচ্ছা। খুব ভালোবাসে, লোকজনটা খুব পছন্দ করে। বাহ, আপনিও খুব ভালো থাকবেন। দেখা হলো, মানে পরিচয় হলো, খুব ভালো লাগলো আমাদের সকলের। সকলে খুব ভালো থেকো, আর দেখা তো হচ্ছেই। তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে। তবে আজকের এই রেসিপি ধনিয়া ভেটকি, সেটা কেমন লাগলো বা পুরো এপিসোডটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, এটা অবশ্যই ফলো করবেন। আর যারা নতুন করে আমাদের সাবস্ক্রিপশন নিতে চাইছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমাদের অনলাইন সাবস্ক্রিপশন মাত্র 500 টাকায়। আর যারা ফোন করে আমাদের সঙ্গে কথা বলে সাবস্ক্রিপশন নিতে চাইছেন তাদের জন্য বলি, ফোন নাম্বার 8017125297। অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার।